শুভ অপরাহ্ন। বিআইজিএফের ১৬তম অধিবেশনে আপনাদের সকলকে আমি আজকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের তৃতীয় দিনের প্রোগ্রাম সকাল থেকে আমরা শুরু করেছি। সবার আগে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের এই সেশনটি শুরু করতে যাচ্ছি। আমি সৈয়দা কামরুজ্জাহান রিপা, চেয়ারপারসন বাংলাদেশ ইউথ আইজিএফ বাংলাদেশের পক্ষ থেকে, এবং আমি কাজ করছি অ্যাজ এ সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার সামিট কমিউনিকেশন লিমিটেডে। আজকে আমাদের সাথে আমরা খুবই সৌভাগ্যবান যে এই সেশনে আমরা আমাদের চিফ গেস্ট স্যার মিস্টার হাসানুল হক ইনু স্যারকে পেয়েছি, চেয়ারপারসন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম অ্যান্ড চেয়ারম্যান পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি ফর মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। স্যার, আমরা সবাই একটু বড় করে করতালি দিয়ে স্যারকে আমন্ত্রণ জানাই। আজকে আমরা আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের স্পিকার, আমাদের গেস্ট হিসেবে মিস্টার রাকিবুল হাসান, অথর অফ নিউমারাস ডাটা সায়েন্স বুকস। আমাদের সাথে আছেন এমডি ইফতেখার আলম হক, ডেপুটি চেয়ার টেকনিক্যাল অফিসার এসএসএল ওয়্যারলেস। আরও আছেন আমাদের সাথে মিস্টার জিয়া আশরাফ, ডিরেক্টর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। তো আমি প্রথমে সবার অনুমতি নিয়ে এবং স্যারের অনুমতি নিয়ে আমি আমাদের প্রথম স্পিকার মিস্টার এমডি ইফতেখার আলম স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদেরকে ইনফরমেশন শেয়ার করার জন্য। ওভার টু ইউ স্যার। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমেই আমি নিজেকে খুবই ফরচুনেট মনে করছি যে আমি যেই ফোরামটার মধ্যে বসেছি এখানে আমাদের সম্মানিত চিফ গেস্ট মিস্টার হাসানুল হক ইনু স্যার আছেন এবং স্যারকে স্বাগত জানাই এবং আমরা ফরচুনেট যে স্যারের সামনে কথা বলতে পারছি। প্রথমে আসলে যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি যে আমি যেটা বলেছি যে ইফতেখার, আমি কাজ করছি এসএসএল ওয়্যারলেসে। আপনারা জানেন যে এসএসএল কমার্স আমাদের একটা প্রোডাক্ট যেটা আসলে পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করে। আমি ওখানে আছি অ্যাজ এ ডেপুটি জেনারেল ম্যানেজার। সো প্রথমেই আসলে ই কমার্স নিয়ে যদি বলতে হয় যে আমরা 2010 সাল থেকে প্রথম ই কমার্সের যাত্রা শুরু করি। বাংলাদেশের বিডিটিতে যদি ট্রানজ্যাকশন করতে হয়, বিডিটি ট্রানজ্যাকশন দিয়ে আমাদের যে ই কমার্সটা শুরু হয় এবং প্রথম দিকে আসলে একদম প্রথম থেকেই এসএসএল ওয়্যারলেস পেমেন্ট গেটওয়ে হিসাবে অ্যাজ এন এগ্রিগেটর আমরা এই জায়গাটাতে কাজ করছি এবং আমরা এখন পর্যন্ত বাংলাদেশের যে ই কমার্স যতগুলো প্রতিষ্ঠান আছে তাদের যে পেমেন্ট প্রসেসিংটা হয় এর মধ্যে আসলে সিংহভাগ পেমেন্ট প্রসেস আমরা করে থাকি। এই আঙ্গিকে আমি যদি বলি আজকে আমাদের যে টপিকটা এটা হচ্ছে যে শুধুমাত্র দেশের মধ্যে যেমন আমরা পেমেন্টটা করছি, আর ক্রস বর্ডার ট্রানজ্যাকশনসের কথা যদি বলি বা ফরেন আমরা তখন আসলে কি করব। তো এইটা প্রথমে যদি দেখি আসলে এখনকার ট্রানজ্যাকশন ফ্লোটা কি বা ট্রানজ্যাকশনগুলোর এখনকার আসলে হোয়াট আর দ্য চ্যানেলস আর অ্যাভেলেবল, কীভাবে করা যায়। আমরা জানি যে এখানে যারা আমরা বসে আছি আমরা হয়তো সবাই জানি ইন্টারনেট সম্পর্কে এবং হচ্ছে যে পেমেন্ট সম্পর্কে, বাট তারপরেও একটু বলে নেওয়া ভালো যে আমাদের এখানে এখন কিন্তু একটা সময় যখন আমরা 2010-11 কথা বলছি তখন আসলে পেমেন্ট চ্যানেল হিসেবে আমরা পেমেন্ট গেট কিছু ই কমার্স সাইট তৈরি হয়েছিল, বাট এই ই কমার্স সাইটগুলোতে কোনো পেমেন্ট করা যেত না। কেন করা যেত না? কারণ হচ্ছে যে কার্ড অ্যাভেলেবল ছিল না এবং তখন আসলে বিকাশ, নগদ এই প্রতিষ্ঠানগুলো তারা পেমেন্টে আসে নাই। যখন যারা ছিল তখন বিকাশ ছিল, রকেট ছিল, তখন ডাচ বাংলা ব্যাংকিং মোবাইল ব্যাংকিং হিসেবে, বাট তাদের কিন্তু আসলে পেমেন্ট করার অ্যাবিলিটিটা ছিল না। দে আর মোর ফোকাসিং অন দ্য সেন্ড মানি জায়গাটাতে কাজ করছিল, বাট আস্তে আস্তে তারাও পেমেন্টে আসলো এবং আমরা তখন পেমেন্টের একটা বড় অবস্ট্রাগল পেতাম যে কেউ পেমেন্ট করতে গেছে, এক তো হচ্ছে যে পেমেন্ট হতো না, অনেক দিন পর পর আসতো, তারপর যখন পেমেন্ট করতে গেছে সেই পেমেন্টের জায়গাটায় আসলে খুব একটা স্মুথেন না। তার হয়তো যেই ব্যাংকের কার্ডটাকে সে ইউজ করছে সেই কার্ডটাতে আসলে ট্রানজ্যাকশনটা বা ই কমার্স ট্রানজ্যাকশনটা অ্যাভেলেবল না।
কারণ হচ্ছে যে তাদেরকে ব্লক করে রাখা হয়েছে। আমরা সিকিউরিটি নিয়ে একটু কনসার্ন ছিলাম। সিকিউরিটি কনসার্নের জায়গাটা আস্তে আস্তে কীভাবে আমরা ইয়ে করলাম, সলভ করলাম, আস্তে বাংলাদেশ গভর্নমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক তখন একটা প্রসেস নিয়ে আসলো যেটা আসলে সেকেন্ড ফ্যাক্টর অথেন্টিকেশন। যে আমরা যদি সেকেন্ড ফ্যাক্টর অথেন্টিকেশন করি, যেখানে আপনারা জানেন যে এখন ই কমার্স ট্রানজ্যাকশন করতে গেলেই আপনাকে একটা ওটিপি আসে, ওটিপি দিয়ে আপনার কার্ডের ট্রানজ্যাকশনটা করতে হয় এবং তারপর ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়। সো আমরা কিন্তু ধাপে 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 এগিয়েছি। ই কমার্স যখন সেকেন্ড ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে বাংলাদেশে আমরা ফ্রডটাকে প্রিভেন্ট করতে পারলাম এবং আস্তে আস্তে কিন্তু ব্যাঙ্কগুলো সবগুলো কার্ডকে এনাবল করে দিল যে ফর ডুইং দ্য ই কমার্স ট্রানজ্যাকশন। এখন কিন্তু আর বলতে হয় না। আমার আগে আমার মনে হয় আমরা অনেকেই জানি যে আগে কিন্তু আমরা ফোন করতাম যে আমি একটা ই কমার্স ট্রানজ্যাকশন করব, তারপর সে খুলে দিত, তারপর আসলে ই কমার্স ট্রানজ্যাকশনটা কমপ্লিট হতো। এখন এভাবে আসলে হাঁটি হাঁটি পাপা করে আজকের ই কমার্সে এসেছি। আজকে আমরা প্রাউডলি বলতে পারি যে এখন আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রি ইজ, আমি বলবো না যে আমরা খুব টপে পৌঁছে গেছি, বাট ইয়েস উই আর নাও ইন এ ভেরি গুড পজিশন। আমরা এখন যেমন বাসার বাজারটা অ্যাটলিস্ট করতে পারি এবং তখন আসলে মনে হয় না যে আমরা আসলে বাজারে আজকে যাব না বা আমি অফিসে বসে আছি, আমি এখন একটা অর্ডার দিব, আমার পাশে জিয়া ভাই বসে আছেন, সো চালদার ইজ দেয়ার, সো আমরা ওখান থেকে জাস্ট একটা ক্লিক করছি এবং হচ্ছে যে আমরা ট্রানজ্যাকশন করে ফেলতে পারছি। এইটা নিয়ে আমরা বাংলাদেশে অনেক দূর এগিয়েছি। এখন যেটা হচ্ছে যে যখন আসলে আমরা কিছু অপরচুনিটির জায়গাটা আসতেছে, যখন আসলে ক্রস বর্ডারের কথা আসতেছে, দ্যাট মিনস ইন্টারন্যাশনাল ট্রেডিং চলে আসতেছে বা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন চলে আসতেছে। এখানকার এই অবস্থাটা এখন পর্যন্ত আমি যেটা বলবো যে এখানে দুটা ফ্লো। একটা হচ্ছে যে বাংলাদেশি ই কমার্স সাইট যেখানে ইন্টারন্যাশনাল ইউজাররা বা কনজিউমাররা পেমেন্ট করতে চায়, তারা তাদের বাসায় গিফট পাঠাতে চায় অথবা বাসায় কোনো মোবাইল ফোনে রিচার্জ করে দিতে চায় অথবা সাবস্ক্রিপশন বেস কিছু সার্ভিস তারা আনতে চায়, এই অপশনগুলো নিয়ে যখন কাজ করা হয় তখন আসলে যেটা নিয়ে একটা আমরা যেটা করি যে ইন্টারন্যাশনালি কার্ডগুলো থেকে এখন কিন্তু বাংলাদেশে আমরা পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারি এবং বাংলাদেশে পেমেন্ট অ্যাকসেপ্ট হয়। কিন্তু এখানে একটা জায়গায় একটু চ্যালেঞ্জ আছে। আমি যেহেতু আজকে সব কিছু নিয়ে আমরা কথা বলছি, সো আমরা নর্মালি আসলে ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে ট্রানজ্যাকশন করতে পারি, কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ইন্টারন্যাশনালি অনেকগুলো ফ্রড কার্ড আছে। ইন্টারন্যাশনালি বহু মানে অনেক ক্ষেত্রেই বেশ কিছু রিজিয়ন আছে যেখানে আসলে আমরা দেখি যে আমাদের এক্সপেরিয়েন্স থেকে বা আমাদের প্রিভিয়াস ডেটা থেকে যে কিছু কান্ট্রি আছে যেই কান্ট্রিগুলোতে বেশ কিছু কার্ড ফ্রড হয়। এবং মানে ফ্রডটা কিভাবে হয় আমি একটু যদি আপনাদেরকে বলি যে কথার কথা আমার কার্ড, বাট আমার কার্ডটা বা আপনার কার্ডের কোনো একটা নাম্বার কোনো একটা ভাবে আমি পেয়ে গেছি। এখন পেয়ে যাওয়ার পরে কি হয়েছে, ওখানে শুধুমাত্র আসলে কার্ড নাম্বার এবং সিভিভি আছে। সো এই সিভিভিটা দিয়েই আমি ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে ফেলতে পারি, আমার আসলে আর কিছু দরকার হয় না। বিকজ বাংলাদেশে যেরকমভাবে আসলে সেকেন্ড ফ্যাক্টরটাকে ম্যান্ডেট করা হয়েছে, বাইরের অনেক দেশেই সেকেন্ড ফ্যাক্টরটা ম্যান্ডেট না। সো আমরা কিন্তু এই জায়গাটাকে আমাদের কার্ডের মানে আমি লাস্ট এই 2010 থেকে এখন পর্যন্ত যদি ডেটা অ্যানালাইসিস করি, লোকাল ফ্রডের সংখ্যা ইজ ভেরি মিনিমাল, একদম নাই বললেই চলে। আমি যদি কার্ডের কথা বলি, কার্ডে অলমোস্ট নাই। আমাদের এক কার্ড থেকে এক কার্ডে হয়েছে এরকম অলমোস্ট নাই। আমি বলবো না ইট ইজ জিরো, বাট অলমোস্ট নাই। বাট ইন্টারন্যাশনালি কিন্তু এটার সংখ্যাটা অনেক বড়। যদিও আমাদের হয়তো যে বাইরের কান্ট্রিগুলোকে আমরা বলি যে তারা অনেক সিকিউর, বাট আসলে কিন্তু আমাদের ডেটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ওখানকার থেকে আমরা অনেক বেশি প্রোটেক্ট করতে পারছি, আমরা অনেক বেশি ট্রানজ্যাকশনগুলোকে হ্যান্ডেল করতে পারছি। তো এখানে ফ্রড একটা বিষয়। এরপরে যে ট্রানজ্যাকশনটা হয় যে আমার ফ্রড হলো, কারণ আপনারা জানেন যে কার্ড ইন্ডাস্ট্রিতে বাইরে থেকে কিন্তু পেমেন্ট করার অপশন হিসাবে শুধুমাত্র আছে কার্ড, রাইট? এখন পর্যন্ত বাংলাদেশে যে অপশনগুলো আছে যে বাংলাদেশি ই কমার্স সাইটে, সো কার্ড দিয়ে যখন পেমেন্ট করছে তখন কিন্তু কার্ডের পেমেন্টটার জন্য তার আবার যেটা হয়ে যাচ্ছে যে তার একটা বড় চার্জব্যাক, যেটা আসলে বলে যে ব্যাংকের ইস্যু করা যায়, যে ক্লেম করা যায়, এই চার্জব্যাকের পিরিয়ডটা নিয়ার অ্যাবাউট 6 মাস পর্যন্ত থাকে। সো এই চার্জব্যাকে আমাদের যেটা প্রবলেম হচ্ছে যে যখন হচ্ছে সেকেন্ড ফ্যাক্টর অথেন্টিকেশনটা হচ্ছে না বা তার কার্ডটা ভ্যালিডেট হচ্ছে না, একজনের কার্ড থেকে আরেকজন ট্রানজ্যাকশন করে ফেললো এবং আমি এখান থেকে প্রোডাক্টটাকে ডেলিভার করে দিলাম, তখন কিন্তু একটা প্রবলেম দাঁড়িয়ে যায় যে এই টাকাটা আমার সিকিউর হলো কিনা, মার্চেন্ট পাবে কিনা। কারণ মার্চেন্ট ওই টাকাটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মার্চেন্ট হয়তো টাকাটা আমরা দিয়ে দিয়েছি, কিন্তু পরবর্তীতে কেউ একজন ক্লেম করছে না এটা তো আমার কার্ডে কোনো ট্রানজ্যাকশন হয় নাই। এবং সব সময়ের জন্যই আসলে এই জিনিসটাকে পরে এটা আরবিট্রেশন, প্রি আরবিট্রেশন একটা পর্যায়ে যেয়ে, আমি অত ডিটেলে যাচ্ছি না, তারপরে গিয়ে এটা একটা সেটেলমেন্টটা যায়। বাট এই জায়গাটাতে একটু অসুবিধা হয়ে যায়।
আবার আমি যদি একটু আদার ওয়েতে দেখি, যে আদার ওয়েতে এখন পর্যন্ত আসলে যে বাংলাদেশে ইন্টারন্যাশনাল যেই প্ল্যাটফর্মগুলো, বেসিক্যালি সাবস্ক্রিপশন বেস যে প্ল্যাটফর্মগুলো আছে, তাদেরকে যদি আমি করতে চাই, সেক্ষেত্রে বাট এখানে একটা আগের কথাটা যদি আসি, বাট এখানে ই কমার্সের জন্য আমি বলবো যে এখন পর্যন্ত কিন্তু আস্তে আস্তে, মানে আমরা যেটা করেছি পেমেন্ট গেটওয়ে প্লাস হচ্ছে ব্যাঙ্কগুলো প্লাস আদার্স জায়গাগুলো থেকে আমরা কিন্তু বাইরের ট্রানজ্যাকশনসগুলোকে কিছুটা হলেও উদ্বুদ্ধ করতে পারতেছি উইথ ইমপ্লিমেন্টিং দ্য এআই ফ্রড ডিটেকশন টুলস এবং হচ্ছে যে আদার জিনিসগুলো দিয়ে আমরা এই ট্রানজ্যাকশনসগুলোকে এখন অথরাইজ করতে পারছি। আমাদের চ্যালেঞ্জ আছে, বাট আমরা চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করছি। আমার এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এখন কিন্তু আমাদের ই কমার্সের যে সাইটগুলো আছে, বাংলাদেশি সাইটগুলো আছে, সেখানে কিন্তু বাইরের লোকজন পেমেন্ট করতে পারছে এবং হচ্ছে করে এই টাকাটা আসতে পারছে। এই টাকাটা কি আমি যেটা বললাম যে টাকাটা ফ্লোটা হচ্ছে যে প্রথমে এই টাকাটা ইউএসডিতে তার অ্যাকাউন্ট থেকে কাটা যাচ্ছে এবং দেন এই টাকাটা বাংলাদেশে আসছে এবং বাংলাদেশে কিন্তু বিডিটিতে আসলে ট্রানজ্যাকশনটা হচ্ছে, অ্যান্ড উই আর দেয়ার যে যারা আসলে বিডিটিতে ট্রানজ্যাকশন রিসিভ করছি। সো এবং এখান থেকে আসলে আমি যদি বলি যে আমাদের আসলে ইনকামিং যেটা আমাদের রেমিটেন্স বলি বা এই জায়গাটাতে একটা বড় অবদান রাখছে। আরেকটা চ্যালেঞ্জের কথা বলি, যে চ্যালেঞ্জটা হচ্ছে যে যখন আসলে বাইরের কোনো সাবস্ক্রিপশন আমরা কিনছি, মানে সাবস্ক্রিপশন বেস সার্ভিস, আমি যদি বলি নেটফ্লিক্সের কথা, আমি যদি বলি এরকম আরও যে সার্ভিসগুলো আছে, তাদের যে সার্ভিসগুলো আছে, এই সার্ভিসগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে যে আমরা এই নেটফ্লিক্সের সার্ভিস নিতে গেলে আই নিড টু হ্যাভ দ্য ইন্টারন্যাশনাল কার্ড, অথবা আমার কার্ডে একটা ইন্টারন্যাশনাল ইউএসডির থাকলেই আমি শুধুমাত্র পেমেন্ট করতে পারবো, এছাড়া আসলে আমরা পেমেন্ট করতে পারি না। সো এই অংশটার জন্য আমরা যেমন ক্রস বর্ডার একটা হচ্ছে ইনকামিংটা আমাদের জন্য ইজিয়ার হয়ে যাচ্ছে, বাট আমরা যখন বাইরের কোনো ই কমার্স সাইট থেকে সার্ভিস নিচ্ছি তখন কিন্তু আমার জন্য একটা মাত্র অপশনই হচ্ছে যে আমার শুধুমাত্র ইউএসডিতে পেমেন্ট করতে হবে এবং সেটার জন্য আমার একটা কার্ড থাকতে হবে এবং এই কার্ডে একটা ইউএসডি ভ্যালু থাকতে হবে। সো এই অংশটা নিয়ে হয়তো আমরা আরও একটু কাজ করতে পারি, তাহলে হয়তো যে বাইরের এই ট্রানজ্যাকশনসগুলো থেকে আমরা কিভাবে বেনিফিটেড হতে পারি। যেমন সার্ভিসগুলো এখন তো আসলে ইন্টারনেটের সময়ে সার্ভিসগুলোকে একটা জায়গায় আটকে রাখা যাবে না, সার্ভিসগুলো চালাতে হবে। সো এই জায়গাটাতে আমরা কিছু ভ্যালু অ্যাডিশন করতে পারি বা এই জায়গাটাতে ইমপ্রুভমেন্টের একটা জায়গা আছে। আর থার্ড আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনাল যেমন হচ্ছে যে কিছু প্ল্যাটফর্ম আছে যারা আসলে বাংলাদেশে হয়তো ছোট একটা বিজনেস করতে চায়, তাদের হয়তো অন্যখানে একটা অফিস আছে, নতুন করে বাংলাদেশেও তারা একটা নতুন সার্ভিসকে লঞ্চ করতে চাচ্ছে। সো এই লঞ্চিংয়ের জন্য আমাদের এখন পর্যন্ত আমি বলবো যে আমরা এখান থেকে ইন্টারন্যাশনাল কোনো কারেন্সিতে সেটেলমেন্ট করতে পারি না। তার মানে হচ্ছে মার্চেন্টটা যদি বাইরের হয় সে বাংলাদেশি এন্টিটি ছাড়া টাকা পায় না, এরকম একটা রেগুলেশনসের মধ্যে দিয়ে যেতে হয়। বাট এই প্রসেসটা একটু লেন্দি, এই প্রসেসটার জন্য আসলে বেশ কিছু আমি বলবো যে আরেকটু যদি সহজতর করা যায় তাহলে হয়তো যে বাইরে থেকে বেশ কিছু বিজনেস আমাদের এখানে আসতে পারে বা আমরা নতুন করে কাজ করতে পারি। এরপরে হচ্ছে যে আরেকটা অংশ যেটা হচ্ছে যে বাংলাদেশে হয়তো এখন পর্যন্ত আমরা একটু রেস্ট্রিক্টেড অবস্থায় আছি, বাট আস্তে আস্তে হয়তো ইনশাল্লাহ এটা বাড়বে। সেটা হচ্ছে যে আমরা যদি গেমিংয়ের কথা বলি, এখন গেমিং বা আমরা জানি যে অনেকগুলো ভিডিও স্ট্রিমিং সাইট আছে যেগুলো আসলে ইলিগালি বাংলাদেশে ইউজ হয় এবং যখন ট্রানজ্যাকশনসগুলো হচ্ছে এগুলো আসলে খুব একটা লিগ্যাল ওয়েতে ট্রানজ্যাকশনস হচ্ছে না। আমরা বিভিন্ন জায়গা থেকে কার্ড কিনছি, বাট কার্ডটা আসলে খুব প্রপার ওয়েতে আমরা এখান থেকে আইফোনের কার্ড কিনছি, অথবা হচ্ছে অ্যাপেলের কার্ড কিনছি, অথবা গুগলের সার্ভিস নিচ্ছি, কিন্তু কিভাবে হচ্ছে যে আমি এখানে বিডিটিতে পেমেন্ট করছি একজনকে, আরেকজন আমার এক ভাই থাকে ইউএসএতে, সে আবার তার সাথে ইউএসএতে পেমেন্ট করেছে, কোনো হচ্ছে লেজিটেমেট চ্যানেলে আসলে পেমেন্টটা যাচ্ছে না। এটাও কিন্তু একটা ইন্ডাস্ট্রির জন্য ইজ নট গুড এবং আমাদের যদি আমি বলি যে আমরা রাজস্ব হারাচ্ছি এই জায়গাটাতে। সো আমাদের এই অংশগুলোকে আসলে কনসিডারেশন নিশ্চয়ই আমাদের নিয়ে কাজ করতে হবে এবং কাজ করলে আমরা এটাকে আসলে পরের জায়গাটায় নিয়ে আসতে পারবো। সো আমার সাথে জিয়া ভাই আছেন, ভাইয়া আছেন, সো হোপফুলি ওনারা আরও অনেক কথা বলবেন। বাট আমি যেটা বুঝি যে আমাদের আসলে এখন আমরা লোকালি আমাদের ই কমার্সটাকে অনেক বেশি ডেভেলপ করেছি বা এখন একটা পর্যায়ে আসছি, বাট আমাদের ক্রস বর্ডারটাকে আরেকটু কিভাবে সহজতর করা যায়, আরেকটু কিভাবে আমরা মানে লোকাল ইন্ডাস্ট্রির মতো ওখানেও যেন আমরা ফ্লোরিশ করতে পারি, এই জায়গাটা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং আমি আশাবাদী যে আমরা আসলে এই জায়গাটায় পৌঁছাতে পারবো বলেই আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাই।
ধন্যবাদ মিস্টার ইফতেখার আলম স্যারকে, ডেপুটি সিটিও এসএসএল ওয়্যারলেস, তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী স্পিকার, যিনি হচ্ছে তার ইনফরমেশনগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য, স্যার জিয়া আশরাফ, ডিরেক্টর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ইক্যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। Good afternoon, everyone. First of all, thank you very much for inviting me to this event. And আমি মনে করছি যে এই প্রোগ্রামটায় ইংলিশে কথা বললে it will be better for the international audience, so I will speak in English. I'm greatly honored that I'm able to speak in front of His Excellency Mr. Hasanul Haq Inu, MP, Chairperson, Bangladesh International Governance Forum, and Chairman, Parliament Standing Committee of Ministry of Information and Broadcasting. I also thank Mr. Mohammad Abdul Haq Onu to invite Secretary General, Bangladesh International Governance Forum to invite me to speak in this program. Thank you. So, as many of you know, that I operate a company called Chaldal.com, which is serving right now in 6 cities of the country, and we are serving around 10,000 orders every day. So from the magnitude of this statement, you can understand that Chaldal, from a small company that has grown, that has started its journey in one room, now operates in 6 cities with so many orders. Like, how did we reach here? We have been able to come this far due to endless support from our ICT ministry and all the digital transformation mindset of the country. So, as I speak further, from the point of digital business in the country, we have seen tremendous growth in the last 2 to 3 years. And during pandemic, a lot of you have noticed that we have been able to successfully operate the digital commerce businesses, especially the grocery business that I operate, Chaldal.com, to serve the nation with proper service. So, regarding cross-border data flow, we have to understand that all the digital businesses together almost contributes to around 25% of the world GDP. So we have to be always very careful, and the companies that have grown in Bangladesh now has the expertise to start serving in different countries as well. So we have to be careful that while we are doing these cross-border businesses across countries, taking orders, delivering products, that the data security is in place, and international digital trade is dependent on free flow of commercial information across borders and permits access to that information by legitimate parties. So no matter what we do, we have to be very careful that we are supporting the cross-border distribution framework, and also keeping in mind that our data security and everything is protected. And how we will do that, we have already our government agencies working on that, and I'm sure, and in many countries also, like, researches are on how this data security can be protected. So thank you very much. ধন্যবাদ মিস্টার জিয়া আশরাফ, তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আমাদের সর্বশেষ বক্তা, আমি তাকে আমন্ত্রণ জানাবো আমাদের আজকের অধিবেশনে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য, মিস্টার রাকিবুল হাসান, অথর অফ নিউমারাস ডাটা সায়েন্স বুকস। স্যার, ওভার টু ইউ। Assalamu alaikum.
I'll be English and Bengali, both sides, because here most of the people are, we talk in Bangla. So আমি প্রথমে ধন্যবাদ জানাবো চেয়ারপারসন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম এবং চেয়ারম্যান পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি এবং ফর মিনিস্ট্রি ইনফরমেশন ব্রডকাস্টিং হিজ এক্সেলেন্সি মিস্টার হাসানুল হক ইনু এবং তার সাথে সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল হক অনু, উনি বিআইজিএফের সেক্রেটারি জেনারেল হিসেবে আছেন এবং ওনারা আমাকে একদম শুরু থেকে আমাকে কানেক্ট করছেন এই ধরনের প্রেজেন্টেশনগুলোতে। তো এটা একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে আসলে আমরা ইন্ডাস্ট্রি এবং সরকার কিভাবে একসাথে কাজ করতে পারে, বিকজ আমরা অনেক সময় বলি পিপিপি, বাট পিপিপিটাও অনেক সময় আমরা পলিসির লেভেলেও কিন্তু আমরা কাজ করতে চাই। তো আমার পাশে আমাদের দুজন স্পিকার ইফতেখার আলম এবং জিয়া আশরাফ, ওনারা মানে চমৎকারভাবে কিন্তু দে হ্যাভ কাভার্ড দেয়ার পয়েন্ট অফ ভিউ, বিকজ এন্ড অফ দ্য ডে e-commerce is not only residing in Bangladesh, because now let me talk about my part. Like I retired recently, so I want to do something. I want to sell some service. Like I want to sell education as a service. So the problem is, as they said already, that for Bangladesh, getting the payment is easier because we have the payment set up and the settlement and everything is there. But when you talk about getting the money from abroad, this is where the challenge is. So even getting those money inflow in Bangladesh, and also SSL Commerce, they also already said that they are processing the foreign cards and also local cards. But the problem is, like, local card has more security than that of the foreign cards. But then the foreign cards, how do you settle and then give it to some bank account? So আজকের পয়েন্ট অফ ভিউ যেখানে ছিল যে ই-কমার্সের পাশাপাশি ক্রস বর্ডার ডেটা ফ্লো, এখানে কিন্তু সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে যে বিশেষ করে যারা এখন দেশের বাইরে থেকে কোনো কিছু কিনছেন এবং কিনে কোনো আত্মীয়র কাছে একটা জিনিস দিচ্ছেন, সেটার জন্য চাল ডাল হোক বা অন্যান্য জিনিস হোক, সেটা কিন্তু আমি যেটা দেখছি যে সামনে কিন্তু সার্ভিস সেল হবে। আমি শুধুমাত্র একটা প্রোডাক্ট এখান থেকে ওখানে দেবো না, বাট রাদার দেন এখন আমরা বলছি যে যেভাবে আমরা নেটফ্লিক্স কিনছি বাইরে থেকে, বা আমরা এখন কিন্তু প্রচুর ওটিটি প্ল্যাটফর্ম আছে যেখানে শুধুমাত্র সার্ভিস, আমরা স্পটিফাই কিনছি, বাট আমাদের দেশেও কিন্তু এই ধরনের প্ল্যাটফর্ম কিন্তু চালু হয়েছে এবং সেখানে কিন্তু প্রচুর যারা প্রবাসী আছেন তারা কিন্তু অনেক কিছু কিনতে যাচ্ছে। এটা একটা প্রবলেম, এবং সেখানে কিন্তু সেই সেটেলমেন্টগুলো কিন্তু একটা ব্যাংকে কানেক্ট করা এবং সেই জায়গাটাতে কীভাবে কাজ করা যায় সেটা কিন্তু একটা বড় ইস্যু। মানে আমি আমার নিজের পক্ষ থেকে বলছি যে আমি এখন এডুকেশন নিয়ে কাজ করতে চাই। আই ওয়ান্ট টু সেল মাই এডুকেশন ইভেন আউটসাইড বাংলাদেশ। হাউ ডু আই ডু ইট? সো এই জায়গাটাতে ই কমার্সের একটা বড় পার্ট। আজকে আপনি দেখেন আমাদের পাশের দেশে বাইজু, they are not saying like they are only a Indian company. No, they have gone global. So Chal Dal আজকে বাংলাদেশি কোম্পানি, but they will be global. So SSL Commerce, they will be global. At some point they have to be global. এখন পৃথিবীটা এমন হয়ে গেছে যে এখানে সবাই ইন্টারন্যাশনাল সিটিজেন। আমরা কিন্তু কেউ বলতে পারছি না যে আমি আজকে ওই দেশের সার্ভিস কিনবো না বা ওই সার্ভিসটা আমি কিনবো না, ওটা পারবো না। এভরিথিং ইজ অ্যাভেলেবল। এখন আমরা কীভাবে ভ্যালু অ্যাডিশন করতে হবে, মানে আমার লাইফেও আমার ভ্যালু অ্যাডিশন করতে হবে, সবার লাইফে কিন্তু ভ্যালু অ্যাডিশন করতে হবে। সুতরাং এখানে সার্ভিস একটা বড় পার্ট। হাউ ডু আই বাই দ্যাট সার্ভিস? অ্যান্ড বাংলাদেশ থেকে একটা ইন্টারন্যাশনাল বা গ্লোবাল লেভেলে একটা সার্ভিস তৈরি হবে না, এটা কে মানা করছে? অবশ্যই আমরা আমাদের দেশে আমরাও কিন্তু এমন কিছু সার্ভিস নিয়ে আসবো যে সার্ভিসটা বাইরে থেকে কিনবে, শুধু প্রবাসী না। আমি আপনাদেরকে একটা সিম্পল জিনিস বলতে পারি যে বাংলাদেশে প্রচুর ইমেজ ট্যাগিংয়ের কাজ হয়, বাংলাদেশে প্রচুর মেশিন লার্নিংয়ের কাজ হচ্ছে, বাংলাদেশে প্রচুর কাজ হচ্ছে যেটা আসলে আমরা জানি না। অথচ ওরা কিন্তু বাংলাদেশে বসে ওনারা কিন্তু এই সার্ভিসগুলো বা এই ট্যাগিং করা বা সিম্পল ছোট কাজ কয়েক ডলার করে এক একটা ভ্যালুয়েশন হয়, বাট সেটার জন্য কিন্তু একটা ক্রস বর্ডার একটা ডেটা ফ্লো দরকার। আমি ভুল বললাম? সো এই যে একটা সার্ভিস,
এই সার্ভিসটাকে গ্লোবালি মানে বাংলাদেশি কোম্পানি, আর আমরা বলবো না বাংলাদেশি কোম্পানি, ইট উইল বি এলএলসি অফ সামথিং। সো এই জিনিসটা কোথায় গেলে মানে গ্লোবাল লেভেলে কোথায় গেলে তাদেরকে তারা ওই টাকাটা নিয়ে আসতে পারবে। সব জায়গায় কিন্তু আমরা একটা জিনিস দেখি যে ওয়ার ইজ দ্য মানি। আমরা যে কোনো জায়গায় যাই আমরা কিন্তু প্রথমে শুরু করি যে ওয়ার ইজ দ্য মানি। হ্যাঁ, এটাও ঠিক যে হ্যাঁ উইল নট মানে ফলো মানি বা মানি উইল ফলো। মানে আমরা যদি একটা জিনিস কোনো কাজ করতে যাই, অনেক সময় যে বলে যে মেকিং মানি ইজ এ ক্রাইম, বাট দেন when you are solving a social problem, that is business. So we want to make business, we want to create business, and when we create business we need the money. How do you get the money? শুধু আমাদের দেশের ভিতর থেকে টাকাটা আসলেই হবে না, দেশের বাইরে থেকেও আসতে হবে। তার মানে হচ্ছে গিয়ে ই কমার্স এবং ক্রস বর্ডার ডেটা ফ্লো, এই যে একটা পয়েন্ট, আমি অবশ্যই ধন্যবাদ জানাবো বিআইজিএফকে যে এই চমৎকার একটা ইনপুট হিসেবে নেওয়ার জন্য, যে কিভাবে আমরা বাইরের টাকাটা দেশে আনতে পারি। এটা খুবই দরকার, বিশেষ করে সার্ভিস সেক্টরে। আমাদের প্রোডাক্ট দেশের বাইরে যাবে কি যাবে না সেটা আমি পরে বলছি, বাট সার্ভিস, আমার একটা গান আপনার ভালো লাগতে পারে, আমার একটা গান আমি একটা গান গাইছি বা আমি একজনকে গান শেখাচ্ছি বা আমি একটা গিটার লেসন দিচ্ছি। এখন প্রচুর আমার ফ্রেন্ডরা আছে যারা হচ্ছে গিয়ে বিভিন্ন দেশে আছে, তারা বলছে যে তাদের টিউটর, আপনারা অবাক হবেন, তাদের টিউটর হচ্ছে গিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে টিউটরিং করতেছে হচ্ছে গিয়ে অ্যাক্রস দ্য গ্লোব। মানে আমার বাসার টিউটর, আমার বাসার বাচ্চাদের টিউটর এখন আমার আশেপাশের বাস থেকে, কিন্তু ওরা বলছে না না আমার টিউটর তো আসতেছে ওই জায়গা থেকে। দ্য টিউটর ইজ কামিং ফ্রম ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। বাসার একটা সামান্য টিউটর মানে আমার বাচ্চার সামান্য টিউটর ইজ কামিং ফ্রম ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো সেখানে আমাদের দেশের মানে ছেলেরা বা আমাদের দেশের এত চমৎকার চমৎকার ছেলেরা, তারা কেন তাদের টিউটরিং সেল করতে পারবে না দেশের বাইরে? সো এখানে আমি বলবো যে এই ই কমার্স অ্যান্ড ক্রস বর্ডার ডেটা ফ্লো, এটা চমৎকার একটা সাবজেক্ট চুজ করা হয়েছে এবং এটা খুবই দরকার এই মুহূর্তে। উই ওয়ান্ট টু সেল আওয়ার সার্ভিস আউটসাইড। ধন্যবাদ স্যার। ধন্যবাদ রাকিবুল হাসান, অথর অফ নিউমারাস ডাটা সায়েন্স বুকস। আমরা আমাদের এই অধিবেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এই অধিবেশনটি ছিল ই কমার্স অ্যান্ড ক্রস বর্ডার ডাটা ফ্লোর উপর। এখন আমি সবার কাছে অনুরোধ জানাবো, কারো কোনো কোশ্চেন থাকলে তারা অবশ্যই আমাদের স্যারদের কোশ্চেন করবেন। কেউ কোশ্চেন করতে চাচ্ছেন, প্লিজ রেজ ইউর হ্যান্ড। ওকে স্যার। Good afternoon. In this IGF 2021-16, so I have a concern about the electronic commerce because last 2 years there are tremendous growth in electronic commerce, and people they are very much habituated to buy and sell products from electronically. Some concern is this: people think they are very much habituated to get the service and the goods. There are some other area around, like the companies like eValley, Alicia Marts also explodes in these last 2 years. So as a citizen, I have a concern that how the regulatory bodies, governments take initiatives to control this kind of activities in near futures. Thank you. ধন্যবাদ আপনাকে স্যার। Assalamualaikum. Yeah, very good question. Like in 4th of July, Ministry of Commerce has passed a SOP how the e-commerce companies will operate. So from E-Commerce Association of Bangladesh, me being one of the directors, I also look after how these companies are operating from time to time. We have made a new system in E-Commerce Association of Bangladesh where we visit and try to find out how strongly or how effectively the company is working, if they are maintaining the SOP or not. So if they are not maintaining the SOP, then we give them notice to stop their business. Otherwise, if they're still continuing to do business, because there are many companies who are not members of E-Commerce Association of Bangladesh. So those companies, if they're operating, and if they're not following the SOP, we can only rely on
when we get a complaint from a customer and that customer raises a complaint with the ভোক্তা অধিকার আইন যেটা আছে সেটার সেখানে যদি আপনারা কমপ্লেন রেজ করেন দেন obviously the connected people will take this into consideration. Thank you. ধন্যবাদ স্যার। আর কেউ আছে? জি sure. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম সামিন ইয়াসির। আমি দশম শ্রেণীর একজন ছাত্র আইডিয়ালস কলেজ থেকে। সো আমার প্রশ্নটা হচ্ছে, আমরা বাংলাদেশি স্পটিফাই এবং নেটফ্লিক্স বিরাটভাবে ব্যবহার করছি এবং আমরা অনেকেই জানি যে আমরা ডিরেক্টলি স্পটিফাই বা নেটফ্লিক্স কিন্তু খুব কম মানুষ কেনে, আমরা একটা কার্ডিং সিস্টেমের মাধ্যমে কিনি, যেখানে কেউ একটা এটা নিয়ে ব্যবসা করছে। সো আমি একটু আগে জাস্ট না গুগলে দেখলাম, এবছর আমাদের বাংলাদেশে লিগালি মাত্র 2 লাখ নেটফ্লিক্স ইউজার, অ্যান্ড নেটফ্লিক্স পার মান্থ 199 টাকা হয়, এবং সেই হিসাবে আমাদের পার মান্থে নেটফ্লিক্সের জন্য বাংলাদেশ থেকে বিদেশে আমাদের দেশের বাইরে যাচ্ছে 0.5 মিলিয়ন US ডলার্স। দ্যাট কামস টু এক বছরে আমরা 6 মিলিয়ন US ডলার নেটফ্লিক্সের পিছনে দেশ থেকে বাইরে যাচ্ছি। সো আমরা যদি এখন গভর্নমেন্টের সাথে আমাদের নেটফ্লিক্সের, আমরা কিন্তু স্পটিফাই বাদ দিয়ে হিসাব করছি, স্পটিফাই নেটফ্লিক্সের এমন কি কোনো অ্যাকোমোডেশন করা যায় যেখানে আমরা প্রতিটা অ্যাকাউন্টের সাথে দেশের জন্য একটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যাড করছি, যেটা অ্যাকচুয়ালি আমাদের যতটা রেমিটেন্স চলে যাচ্ছে অ্যাটলিস্ট দেশের জন্য আমরা কিছু করতে পারছি। সো দ্যাট উড বি মাই কোয়েশ্চেন। থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ। Thank you. And very inspiration for us as well, as you were in class 10 only, but you are thinking regarding the economy and others. Thank you for that. And I think we should have a clap for him as well. So, anyways, if I come to the question, আমি একটু তোমাকে তুমি করেই বলি যে তুমি যদি খেয়াল করে থাকো যে আমি যখন আমার কথা বলছিলাম তখনও আমি এই কথাটাও কিন্তু উল্লেখ করছিলাম আমার স্পিচে, যে এই জায়গাটা নিয়ে অবভিয়াসলি উই নিড টু ওয়ার্ক। সো এবং হোপফুলি এবং এই জায়গাগুলো আসলে ক্যাপ করছে, বাংলাদেশ গভর্নমেন্টের যেই সংস্থাগুলো আছে তারাও এই জায়গাগুলো নিয়ে কাজ করছে। সো হোপফুলি উই উইল হ্যাভ এ সলিউশন এবং আমরা ওই জায়গাটা থেকে এটাতে উত্তরণ করতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে। থ্যাংক ইউ। বিশেষ করে নেটফ্লিক্সের যে কোয়েশ্চেনটা রেজ করেছে খুবই চমৎকার কোয়েশ্চেন, এবং আমার মনে হয় যে আমাদের পলিসি মেকারদের এখন থেকেই কাজ শুরু করা দরকার, যেহেতু 6 মিলিয়ন US ডলারের একটা হিসাব তিনি ক্যালকুলেটরে করে দিয়েছেন আমাদের সামনে। শুধু যে নেটফ্লিক্স তা না, হাঙ্গামা, হইচই সহ আরও যে OTT প্ল্যাটফর্মগুলো আমাদের দেশ থেকে প্রতি মাসে যে লক্ষ লক্ষ ডলার নিয়ে যাচ্ছে, এবং নিয়ে যাওয়ার একটা সূক্ষ্ম কৌশলও আছে তাদের, সেটা হলো $9। এগুলির কিন্তু $9 উপরে কোনো টাকা না, $9 নিচে এদের টাকা। জিজ্ঞেস করা হয় যে আপনারা এটার $9 কেন রেখেছেন, বলে না তারা কোনো কথা, বলছে এটা আমাদের বিজনেস স্ট্র্যাটেজি। পরে আমরা গোপন সূত্রে খবর পেলাম যে আপনি যখন $9 পাঞ্চ করেন তখন আপনার বাংলাদেশের কোনো রেগুলেটর আপনাকে সন্দেহ করবে না, আপনাকে জিজ্ঞাসা করবে না আপনি $9 পাঞ্চ করছেন। তো এই $9 পাঞ্চ করে হাঙ্গামা, হইচই, নেটফ্লিক্স আমাদের দেশ থেকে এই টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে। এটা রীতিমতো একটা ডাকাতি বলতে পারেন, এবং এটাকে বন্ধ করার জন্য আমরা যতটুকু জানছি যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মাননীয় চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে OTT পলিসি তৈরি করা হচ্ছে। আমি মনে করি যে এই OTT পলিসি আমাদেরকে একটা পথ দেখাবে, নির্দেশনা দেবে। আমি মাননীয় পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সভাপতি মহোদয়কেও আন্তরিক ধন্যবাদ জানাই, তিনিও এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন এবং তিনি এ ব্যাপারে শুনানির আয়োজন করবেন বলে আমরা জানতে পেরেছি। ফলে OTT পলিসিটি যদি একটি ইনক্লুসিভ পলিসি হয় এবং OTT পলিসি যদি একটু কনসালটেশনের ভিত্তিতে হয়, এবং OTTর যারা আপনার স্টেক হোল্ডার তাদের মতামতের যদি একটু এই পলিসিতে প্রতিফলন ঘটে, তাহলে শুধু একদিকে লক্ষ লক্ষ হাজার হাজার ডলারই আমরা সেভ করতে পারবো না, আরও OTTর যেই পটেনশিয়াল ইউটিলাইজেশনগুলো আছে বাংলাদেশে সেগুলোর দিকেও আমরা যেতে পারবো। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ বজলু ভাইকে তার চমৎকার একটি ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা আর লাস্ট একটি প্রশ্ন নিব। আর কেউ কি প্রশ্ন করতে চাচ্ছেন? জি, ধন্যবাদ।
Assalamu alaikum everyone. This is Toshi Korni. I'm a student too, so basically I'm a learner too. I'm from Brack University. So needless to say that all of you spoke so well and narrated this whole concept so beautifully. So I had a peculiar concern, and I would encourage Mr. Jiasha Bhaiya to answer this particularly. Sir, before taking my question, consider me as a rural guy who has little idea about e-commerce. So before buying any product, we like to feel that product and touch that product so that we can test that. But in e-commerce, we don't get that opportunity before buying. Also, we know that shipping and delivery costs, taxes are increased right now, and there is something called state policy, and state policies are different everywhere. Like state policies from America will not match here in Bangladesh. So why will we depend on cross-border data flow, and why people from rural areas will rely on e-commerce? That's my concern, sir. Thank you. Thank you very much for your question. So, why people will rely on e-commerce? Let me first answer that. So, you see, e-commerce is another medium of commerce. So, like, why would you prefer a car over a bus? Why would you prefer, you know, say, why would you prefer to have like something more improved? Like, why would you want to have an iPhone 12 instead of iPhone 10? Sir, definitely not. But I was thinking about the concerns like credit card fraud. No, I'm coming to your point. Yes, sir. So you see, so when you will start using e-commerce, there will be a good side of it, and probably there will be some bad side of it as well, like where you would have some fraud or whatever. So Indeed, sir. Fraud detection is a kind of crime, right? So someone has to commit that crime to understand that there is a flaw. So once we understand that something is not going right and it is proven, then we will take care of that. So the reliability of a system like e-commerce or any commerce can be improved subsequently. Like যখন আমাদের চাল ডালে হয়তো বা কেউ একজন খারাপ প্রোডাক্ট পায়, আমরা কিন্তু সেটাকে রিপ্লেসমেন্ট পাঠাই দিই। রিপ্লেসমেন্ট পাঠানোটার কারণ কি? যে আমরা রিলায়েবিলিটিটাকে এনশিওর করতে চাই। আমি যদি সেম অর্ডার দুইবার পাঠাই তাহলে কিন্তু আমার দুইবার খরচ হয়, রাইট? সো to gain that reliability, trust in the market, a good company has to fight for it. So we think from Chaldal that one day Chaldal will be a household brand for every single citizen. It's already to on the gain way, that sir. trust, we are fighting at every angle. Like কিভাবে faster delivery করা যায়, কিভাবে আরো reliable product দেওয়া যায়, এই জিনিসগুলা। কিন্তু on the other side, there are some companies who are not really looking into the plan where they want to expand to a position that they become the household brand for every single citizen, and probably they are trying to give service with limited knowledge or limited information and making mistakes, not thinking of everybody. একটা অর্ডার যদি ডিলেতে কেউ লাইক আমরা যেরকম চিন্তা করি যে আপনি যদি একটা চাল অর্ডার দেন সেটা আমরা যেন 1 ঘন্টা আপনাকে দিতে পারি, একটা কোম্পানি মনে করতে পারে যে ঠিক আছে চাল তো অর্ডার দিছে, আমি তো ডেলিভারি দেবো, 5 দিন পরে দিলে অসুবিধা কি, উনি তো চাল 5 দিন পরেও খেতে পারবে। সো that is how that unreliability is created in the market. So we have to always keep our the balance. eyes and ears open, and from a customer's point of view, you should also be very careful how you are transacting, with whom you are transacting, how much information you want to actually share with the companies. Like even in Facebook, you will see like permission comes, like Yes, you want sir. to give permission for your microphone. So it's like that. And your other question was regarding State policy. the State policy. state policy for. So I was telling like when we buy something internationally, there is always some warranty policies and state policies that is different from country to country. Like the state policy in America will not match in Bangladesh. So, Yeah, because you see, like every state in the world, Yeah. or every country in the world has their own
norms and own setup, own way of thinking. And that is why you will have like the borders will, give you a very distinct ideology about how these policies will be dictated in those countries. Dictated means how those policies will come into effect in those countries. Okay, so for Bangladesh, as I have already said, that on July the 4th, 2021, we have published, with the help of all the ICT associations and ICT Ministry and the Commerce Ministry, how the e-commerce companies should operate or digital businesses should operate in the country. And we are trying to enforce that so that at least in Bangladesh, like we do not have any kind of fraud or problematic e-commerce or digital commerce businesses going forward. So that's all. Heartfelt gratitude, sir. Thank you. Thank you. ধন্যবাদ স্যারকে। আসলে এই ই কমার্স অনেক ইম্পর্ট্যান্ট একটি সেক্টর ইন্টারনেট গভর্নেন্সে, এবং এই করোনাকালীন সময়ে ই কমার্সের ইউজেস এবং অনেক বেড়েছে, এবং আমরা সবাই এখন ই কমার্সের দিকে ঝুঁকছি। কারণ চাল ডাল এবং আমাদের অনেক অনেক কোম্পানি আছে যারা এখন এটা নিয়ে কাজ করছেন, চাল ডাল হইচই অনেক সেক্টরে আছে যারা কাজ করছে, এবং ভবিষ্যতে আরও অনেক গ্লোবালি আমরা অনেক কিছুর সাথে কানেক্টও হতে পারবো। সো আমরা অডিয়েন্স থেকে আরও কয়েকটি কোশ্চেন নিব। সো আর কেউ যদি কোশ্চেন করতে চান প্লিজ রেজ ইউর হ্যান্ড। কেউ কি কোশ্চেন করতে চাচ্ছেন? আর ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রশ্ন ছিল জিয়াশা ভাইয়ের কাছে, ইভেলি সহ আরও অন্যান্য ই কমার্স প্ল্যাটফর্ম যারা মানুষের অনেক টাকা নিয়ে আপাতত বিজনেস বন্ধ আছে, সেই টাকাগুলা মানুষের কাছে ফিরিয়ে দেওয়া ক্ষেত্রে ই ক্যাবের মানে কি কাজ করে যাচ্ছে আর কি, এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। So you see, this is a very complicated question, but again, I will try to answer to the best of my knowledge. সেটা হলো যে আপনার ই-ভ্যালি যেই কাজটা করেছে বা যেই কাজটা করে নাই, সেটার ব্যাপারে কিন্তু এটা এখন কোর্টে আপনার কোর্টের অধীনে আছে, অ্যান্ড দে আর ইনভেস্টিগেটিং যে কে টাকা পাবে কে টাকা পাবে না, কে প্রোডাক্ট পাবে বা কে টাকা পাবে। টাকা আপনি তো প্রোডাক্ট কেনার জন্য টাকা দিচ্ছেন, সো আপনি তো প্রোডাক্ট পাওয়ার কথা, তো আপনাকে টাকা ফেরত দেওয়া হবে নাকি প্রোডাক্ট দেওয়া হবে। সো এই ডিসিশনসগুলা কিন্তু অনেক লেন্দি, মানে প্রত্যেকটা জিনিসের একটা ওকে আছে আবার একটা নট ওকে আছে। সো আমরা ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে যে জিনিসটা করেছি, উই আর হেল্পিং the concerned authorities to understand and identify যে কোন কোন এরিয়াগুলোকে টাচ করা দরকার। যেরকম ধরেন ফর এক্সাম্পল, অনেকে ক্রেডিট কার্ড দিয়ে টাকা দিয়েছে প্রোডাক্ট পাওয়ার জন্য, ওনার ক্রেডিট কার্ড দিয়ে দেয়নি, ওনার ফ্রেন্ডের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেছে। তো এখন টাকাটা ফেরত যখন দেওয়া হবে, এটা তো নাম্বার ওয়ান, ক্যাশে যদি দেওয়া হয় তাহলে কাকে দেওয়া হবে, ফ্রেন্ডকে দেওয়া হবে না আপনাকে দেওয়া হবে। সো ইন দ্যাট কেস উই হ্যাভ সেড যে লাইক তাহলে ক্যাশে দেওয়া যাবে না, তাহলে কিসে রিটার্ন করবেন? ক্রেডিট কার্ডে রিটার্ন করা হবে। তাহলে কার ক্রেডিট কার্ডে রিটার্ন করা হবে, আপনারটা নাকি আপনার ফ্রেন্ডেরটাই? সো যেই কার্ডের থেকে পেমেন্ট গিয়েছে সেই কার্ডেই টাকাটা ফেরত আসতে হবে। সো উই হ্যাভ গিভেন আওয়ার নলেজ, আমাদের যতটুকু নলেজ আছে আমরা শেয়ার করেছি ই ক্যাব থেকে। আমরা চেষ্টা করেছি যে কিভাবে আইডেন্টিফাই করা যায় প্রবলেমটাকে, কিভাবে অর্ডারগুলোকে সেগ্রিগেট করা যায়, কিভাবে ফেয়ারলি প্রোডাক্ট অর মানি কাস্টমারকে রিটার্ন করা যায়। আর যদি টাকা না থাকে, সে ফর এক্সাম্পল দে ডোন্ট হ্যাভ মানি, দেন হাউ উইল দে পে। বাট যেই টাকাটাই আছে সেটাই যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হবে না কি হবে, সেই ডিসিশন তো আর আমরা নিতে পারি না। সো আমরাও ওয়েট করছি যে কিভাবে মানে এইটার সলিউশনটা কোর্ট ডিসাইড করে, অর ইউনো হোয়াট ইজ দ্য সলিউশন, আমরাও এটার আউটকামের জন্য ওয়েট করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে। আরেকজন আছেন আমাদের কোশ্চেন করতে চাচ্ছেন, আপনার কোশ্চেনটি করবেন প্লিজ।
প্রশ্নটি কার কাছে ছিল আপনার? আচ্ছা, ওকে, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আমি একটু স্টার্ট করে দিই, তারপর আমি শিওর যে স্যার এটার সাথে অ্যাড করবেন অ্যান্ড সবাই করবেন। যেরকম ধরেন, সে ফর এক্সাম্পল চালডাল, উই স্টার্টেড অপারেটিং অনলি ইন গুলশান এরিয়া অফ ঢাকা। তারপরে কিন্তু আমরা এখন 6টা শহরে অপারেট করছি। আমরা ইভেনচুয়ালি ইনশাল্লাহ পুরা দেশেই অপারেট করব অ্যান্ড প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আমরা অপারেট করব। এখন দেখেন, যখন আমরা একটা শহর থেকে আরেকটা শহরে অপারেট করি, আমরা ওই জায়গায় যাওয়ার পরে কিন্তু মনে করি না যে এটা আরেকটা শহর। প্রথমে যেরকম আমরা সার্ভিস দেওয়া শুরু করেছি হলো গুলশানের পরে ধরেন মিরপুর, ধানমন্ডি, এইভাবে আমরা ওয়্যারহাউস করে উই হ্যাভ ট্রাইড টু কিপ দ্য সার্ভিস সেম অ্যাক্রস ওয়ান সিটিজ ডিফারেন্ট এরিয়াস। সেইভাবে যখন আমরা অন্য একটা শহরে গিয়েছি, যেরকম ধরেন যশোরে গিয়েছি, চিটাগংয়ে গিয়েছি, আমরা কিন্তু সেম জিনিসটাই কিন্তু ওই জায়গায় ইমপ্লিমেন্ট করেছি, সেইভাবেই মাল্টিপ্লাই করছি অ্যান্ড উই আর ইটস জাস্ট লাইক আ ফটোকপি। এমনকি আপনার কক্সেস বাজারে যে রোহিঙ্গা ক্যাম্প আছে, সেই জায়গার ভিতরেও আপনি যদি চাল ডালের স্টোরে যান, তাহলে দেখবেন যে সেখানেও সেম টাইপের ইউনিফর্ম, সেম টাইপের আইডিওলজি দিয়ে মানুষজন কাজ করছে। তো আপনার যে মানে স্প্রেডেড আউটের যে ইমপ্রুভমেন্টের যে চিন্তাটা, যে আমরা পুরা সব জায়গাকে একরকমভাবে কেন চিন্তা করছি না এখনো, এটা আরেকটু টাইম লাগবে। বিকজ এখনও যেরকম আমাদের সাপ্লাই চেইনগুলা পারফেক্ট জায়গায় নাই, যেরকম উই ক্যানট থিঙ্ক অ্যাবাউট দ্য এন্টায়ার কান্ট্রি অ্যাজ ওয়ান অ্যাজ ইয়েট। আমরা মনে করি এরকম যদি প্ল্যানিং করা হতো যে একটা স্টেটে খালি চালই গ্রো করা হয়, একটা জায়গায় অনলি বিদ্যুৎ প্রোডাকশন হচ্ছে, একটা সিটিতে ইউনো সব গার্মেন্টস ফ্যাক্টরিগুলো হচ্ছে, তাহলে কিন্তু আপনি এরকম একটা চিন্তা করলে কিন্তু ইউ ক্যান থিঙ্ক অফ লাইক ওয়ান হোল পিকচার। সো এটা তো আর আপনার ধরেন যে ফিজিক্যালি এটা করা তো খুব ডিফিকাল্ট, কিন্তু ডিজিটালি কিন্তু আমরা এভাবে চিন্তা করতে পারি। যেরকম উবার ক্যান অপারেট অর পাঠাও ক্যান অপারেট ইন এভরি সিটি, তাহলে কিন্তু আপনার সিটি কিন্তু ঢাকা এবং সিলেটের সাথে কোনো কিন্তু ডিফারেন্স থাকে না, কারণ আপনি ওখানে গেলেও কিন্তু একই সার্ভিস পাচ্ছেন, একই জিনিস পাচ্ছেন, বাসাও একই রকম। ওখানের পড়াশোনার যে ডিজিটালি কানেক্টেড যখন ওইভাবে হইলে এভরিথিং উইল বিকাম অ্যাজ ওয়ান। সো আমরাও সবাই যারা ডিজিটাল বিজনেস করি, আমরা তো অলওয়েজ এক্সপেক্ট করি যে পুরা দেশ উইল বি কনসিডার্ড অ্যাজ ওয়ান অ্যান্ড এভরিওয়ার দ্য সার্ভিস উইল বি সেম। সো থ্যাংক ইউ। দেখি এখন রাখি বলে আমি ধন্যবাদ। আমাদের মাঝে আজকে আমরা স্যার, ওকে শিওর, আমি একটু জাস্ট জিয়া ভাইয়ের সাথে একটু অ্যাড করি। যেমন একটা হচ্ছে যে অলওয়েজ দেয়ার ইজ এ সাপ্লাই সাইড অ্যান্ড ডিমান্ড সাইড, রাইট? যে সাপ্লাই সাইডের কথা অলরেডি ভাইয়া বললেন যে এটাকে আসলে কপি করা। আরেকটা জিনিস নিয়ে আমার মনে হয় যে আপনার যে কোশ্চেনটা ছিল যে আমরা সব জায়গায় ছড়াতে গেলে ইনফ্রাস্ট্রাকচারের একটা হয়তো বিষয় আছে, অথবা হচ্ছে যে এই যে পেমেন্টগুলো, যেমন পেমেন্টটা অনলাইনে করা যাবে কি না, পেমেন্টের অ্যাভেলেবিলিটি আছে কি না, এই জায়গাটা আমরা যদি কিছুদিন ধরে দেখি, লাস্ট কয়েক বছরের বাংলাদেশের ডেভেলপমেন্ট দেখি, তাহলে কিন্তু আমি যেটা আমার ইয়েতেও বলছিলাম স্পিচে, যে একটা সময় কিন্তু কার্ড ছাড়া পেমেন্ট করা যেত না, এখন কিন্তু বিকাশ, নগদ, রকেট সবগুলো এগুলো অ্যাভেলেবল হয়ে গেছে এবং এগুলোর স্প্রেড কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী হয়ে গেছে। সো যে কোনো জায়গা থেকে এটা নিয়ে একটা ট্রানজ্যাকশন করা যাচ্ছে। আরেকটাও ইনফরমেশন দিই, বাংলাদেশ ব্যাংক কিন্তু রিসেন্টলি আপনি দেখবেন যে একটা খুবই শর্ট কেওয়াইসিতে ব্যক্তিক রিটেল অ্যাকাউন্ট তৈরি করার একটা অপশন দিয়েছে, যেটার মাধ্যমেও আসলে কিন্তু ছোট ছোট উদ্যোক্তা, আমি যদি মনে করি যে একজন টিউটর, সেও কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টটা তৈরি করে ফেলতে পারবে এবং হি ক্যান অ্যাকসেপ্ট দ্য পেমেন্ট অন দ্যাট ব্যাংক অ্যাকাউন্ট। সো এইভাবে কিন্তু আসলে আমরা
গ্রো করছি এবং আমি বলবো যে মানে প্রত্যেকটা সেক্টর, ই ক্যাব বলি, বাংলাদেশ ব্যাংক বলি, গভর্নমেন্ট বলি, সবাই কিন্তু আমরা একসাথে চেষ্টা করছি আসলে কিভাবে করা যায়। অবভিয়াসলি এটা তো আসলে আজকে বললাম কালকে হয়ে যাবে বিষয়টা এরকম না, বাট এটার কাজ শুরু হয়েছে, যেটা অলরেডি জিয়া ভাই যেটা বললেন আমি জাস্ট অ্যাড করলাম যে পেমেন্টের কিন্তু অনেকগুলো অপশন আসছে। আরেকটা জিনিস ইনফরমেশন না দিলেই না, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা বাংলাদেশ ব্যাংকের বাংলা কিউআর বলে একটা কিউআর লঞ্চ করা হয়েছে, তার একটা গাইডলাইন এসছে, এবং বাংলা কিউআর কিভাবে যাবে সেটারও একটা কথা আছে। এইটাকে কিন্তু করাই হয়েছে আসলে যাতে ক্ষুদ্র উদ্যোক্তা বা যারা একদমই প্রান্তিক জায়গার উদ্যোক্তা তারাও যেন ডিজিটালি পেমেন্টগুলোকে রিসিভ করতে পারে এবং তারাও যেন এই ইকোসিস্টেমের মধ্যে আসে, যেটা ফিনান্সিয়াল ইনক্লুশনের মধ্যে আসে। সো এইভাবে আমরা আসলে সবাই মিলে কাজ করছি। ফ্রম এসএসএল ওয়্যারলেস উই আর ওয়ার্কিং ইন এভরিওয়্যার, এবং আমরাও এই জায়গাটাকে ফ্যাসিলিটেট করতে চাই যে পেমেন্টের যে জায়গাটা, যেখানে যেন একদম প্রান্তিক জায়গা থেকে আমরা পেমেন্টগুলোকে রিসিভ করতে পারি। ইউডিসি সেন্টারগুলো আছে, আপনারা জানেন যে ইউডিসি সেন্টারগুলো থেকেও কিন্তু পেমেন্টটাকে রিসিভ করা হয় এবং তারাও কিন্তু ই কমার্সের একটা অংশ হয়ে গেছে। সো আপনার যে কথাটা ছিল যে বাংলাদেশ ব্যাপী ছড়ায় যাওয়াতে, এখানে আসলে উই আর নট সিইং যে এটা খুব দূরে লাগবে, একটু সময় লাগবে, বাট উই আর অন দ্য ওয়ে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের চিফ গেস্ট স্যার হাসানুল হক ইনু, চেয়ারপারসন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম এবং চেয়ারম্যান পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি ফর মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। আমি রিকোয়েস্ট করব স্যারকে তার খুব মূল্যবান কিছু সময় থেকে আমাদেরকে একটু করার জন্য, এবং স্যার আপনার মূল্যবান বক্তব্য আমাদের কাছে গেলে আমরা অনেক কৃতজ্ঞতা থাকবো। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ সবাইকে। আমার এই অধিবেশনে কথা বলার কোনো ইচ্ছা ছিল না এবং দায়িত্ব ছিল না আর কি। পরের অধিবেশনে আমি থাকব, কিন্তু আমি ইচ্ছে করে এসেছিলাম যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, সেজন্য এই বিষয়ে আরও জ্ঞান অর্জন করার জন্যে এসেছিলাম এবং যথেষ্ট সমৃদ্ধ হয়েছি। তো ধন্যবাদ জানাচ্ছি যারা নির্ধারিত বক্তা, তারা বিষয়টা উপস্থাপন করেছেন, প্রশ্নের উত্তরও দিয়েছেন আর কি। তো আমি প্রথমে জিনিসটা বলবো যে বাণিজ্য, কমার্স, আরেকটা হচ্ছে সীমাপার তথ্য প্রবাহ, দুটো বিষয় আর কি, তাই না? তো এখানে বাণিজ্যটা মানে কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠলো আমাদের অর্থনৈতিক জীবনে। প্রথম কথা হচ্ছে যে বাণিজ্যটা হচ্ছে যে সেবা খাত বলে, সেবা খাত মনে করেন যে আপনি চাল কিনবেন, ডাল কিনবেন, কাপড় কিনবেন, ছোটোখাটো জিনিসপত্র কিনবেন, ওষুধ কিনবেন। তো এই কেনাকাটার বিষয়টা এখন দোকানে যেয়ে কিনতে হয়, কিন্তু বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তি, যেটা ইন্টারনেট বলেন আপনারা সবাই, সেই ইন্টারনেটের প্রয়োগের ফলে আমরা দেখছি যে অনেক সময় বাঁচে যদি আমি দোরগড়ায় হাতের মুঠোয় পণ্যটা পেয়ে যাই আর কি। তার এই চিন্তার থেকে আপনার এই তথ্য যোগাযোগ প্রযুক্তিটাকে ব্যবহার করার একটা সুযোগ পেলাম আমরা, যে এর মাধ্যমে একজন ক্রেতা একজন বিক্রেতার সঙ্গে যোগাযোগ করতে পারে, দামাদামি করতে পারে এবং সেই পণ্যটা সে ঘরেও পেতে পারে আর কি। তো এখানে বাণিজ্য এরপরেও কিন্তু চিরায়ত যে বাণিজ্য থাকবে, কিন্তু এই বাণিজ্যটা আমরা খেয়াল করেছি যে আমাদের মতন উন্নয়নশীল দেশ, এমনকি উন্নত দেশেও ছোট উৎপাদক যারা ছোট জিনিস তৈরি করে, তার দোকান নাই, ঘরে বসে উৎপাদন করছে, কিন্তু সে বাজারে দিতে পারছে না, কিন্তু বাজারে বিক্রি করার তার দক্ষতা নাই। এই বাণিজ্যের মধ্য দিয়ে এই ছোট উৎপাদক বাজারে ঢোকার একটা ক্ষমতা পেয়ে গেল, কিন্তু সে ক্রেতার সঙ্গে সরাসরি সম্পর্ক করার। তাহলে ছোট উৎপাদকের যে পণ্যটা, সেটা একটা মধ্যস্বত্ব একটা লোক নিয়ে সেখানে আবার আরেক ফড়িয়া, আরেক দালাল হাত ঘুরতে ঘুরতে যখন ক্রেতার কাছে যাচ্ছে, 5 টাকার জিনিস 8 টাকায় বিক্রি হচ্ছে। তারপরেও এই বাড়তি 3 টাকাটা কিন্তু উৎপাদক পাচ্ছে না, তাই না? সুতরাং বাণিজ্য এই ছোট উৎপাদকদের জীবনে একটা নতুন বিপ্লব ঘটিয়ে দিয়েছে। আরেকটা ঘটনা ঘটেছে, আমরা সবসময় বলি যে সমাজটা যদি এগিয়ে যেতে হয় 2 পায়ে চলতে হবে, নারী পুরুষ। তা আমাদের এই কমার্সের মধ্য দিয়ে
অনেক নারী উদ্যোক্তাকে ঘরে বসে বাণিজ্য করার, ব্যবসা করার অধিকার দিল তাকে। মনে করেন সে চমৎকার রান্না করে, এই করোনাকালে ও ঘরে বসে রান্না করে 10 জনের খাবার পৌঁছে দিচ্ছে। কিন্তু তো তাহলে এই যে নারী ঘরে বসে যে টাকা রোজগার করা, টাকা মানেই হচ্ছে ক্ষমতা। কিন্তু সুতরাং নারীর হাতে যখন ক্ষমতা থাকে না, টাকা থাকে না, তখন সে যত বড়ই তার মানে ডিগ্রি থাকুক বা সনদ থাকুক বা যত বড় লোকের বউ হোক বা বোন হোক, মা হোক, সে কিন্তু ক্ষমতাহীন। কিন্তু নিজের টাকা যদি থাকে তাহলে সে শক্তিশালী হয়ে গেল। সুতরাং এই যে আমাদের ক্ষুদ্র ঋণের একটা প্রসার বাংলাদেশে দেখেছি, ছোট ছোট ঋণ নিয়ে গ্রামে কাজ করে নারীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছে। ই বাণিজ্য কিন্তু নারী উদ্যোক্তা, ঘরে বসে প্রচুর নারী আমি খেয়াল করেছি, তারা হাতের কাজ করে, এটা সেটা করে, বিভিন্ন রকম সেবা মানুষকে দেয় এবং সেটা ই বাণিজ্যের মাধ্যমে করে। এটা দুটা গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে যে অর্থনীতির একটা উৎপাদন খাত আছে, একটা সেবা খাত আছে। সেবা খাত আপনারা ইংরেজিতে বলেন সার্ভিস সেক্টর। তো সার্ভিস সেক্টর কীরকম? মনে করেন এই যে বাসে ঘুরেন, এটা সেবা খাত, তাই না? তো সুতরাং আপনি এই যে চাল ডাল খাদ্যদ্রব্য যত রকম আছে, কাপড় চোপড়, সব সেবা খাতের। কিন্তু এই সেবা খাতের যে বাণিজ্যটা চলছিল, এটাকে অনেক সহজ করে দিয়েছে। সেবা খাতের সুফলভোগী কারা? সাধারণ মানুষরা, ক্রেতারা, আমরা ক্রেতারা। তো সেবা খাতটাকে আপনার ওই আনুষ্ঠানিকতার থেকে অনানুষ্ঠানিক একটা কেনাবেচার ভিতরে নিয়ে এসছে আমার দোরগড়ায়। আমি ঘরে বসে বিদ্যুতের বিলটা দিয়ে দিচ্ছি, তাহলে আমার এই যাওয়া আসা লাগলো না। তো সেবা খাতটাকে আমার হাতের মুঠোয় আনলো। তো ই বাণিজ্যটা অত্যন্ত সেবা খাতকে জীবন্ত করেছে, নতুন মাত্রা দিয়েছে এবং এটাকে প্রাণবন্ত করে মানুষের দোরগোড়ায় নিয়ে যাচ্ছে আর কি। তো তিনটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে ই বাণিজ্য কম পুঁজি, যার মনে করেন একটা দোকান তৈরি করতে গেলে তো কিছু টাকা খরচ করতে হয়, তাই না? কর্মচারী রাখতে হয় অনেক। সুতরাং কম পুঁজি, অল্প পুঁজিতে সে ব্যবসা করতে পারে। সুতরাং কম পুঁজিতে অবকাঠামো নির্মাণ করা ছাড়াই সে বাণিজ্য করতে পারে। সুতরাং আপনি ছাত্র বা ছাত্রী, আপনি কিন্তু পড়ালেখার পাশে পাশে ছোটোখাটো বুদ্ধি করে আপনি এই বাণিজ্যের মধ্য দিয়ে 2 টাকা কামাই করতে পারেন। নারীও পারে, যুবকরাও পারে। সুতরাং সবাই সরকারি কাজের জন্য না ছুটে ই বাণিজ্য করলে অনেক উপকার হবেন। এখন এই জিনিসটা যখন আপনি আজকে হয়ে গেছে, এটা কীরকম হয়ে গেছে যে বাচ্চা জন্মায় গেছে কিন্তু বাপমার ঠিকানা নাই, বুঝলেন না? অবস্থা হয়ে গেছে, এরকম হয় না সমাজে? তো এখন ই বাণিজ্য হয়ে গেছে। তা এখন ই বাণিজ্য করার পরে এখন 2 দিন পরে আপনি খেয়াল করছেন, তো আমি তো ফোন করলাম বা টেক্সট করলাম 1 কেজি চাল দাও, আমারে বললাম বাসমতি চাল, পাঠাই দিল আর কি ইরি চাল দিয়ে ঠকাই দিল আমারে। সেই জন্যে ই বাণিজ্যের ভিতরে আসল গুরুত্বপূর্ণ বিষয় পণ্য, যেটা পণ্যের দাম, মান, তারপরে সরবরাহ কিভাবে হবে, তারপরে এই পণ্য কেনা বেচা করবেন। তো সরকার তো চলবে কিরম করে, তাই না? আপনি লাভবান হবেন, কোটি কোটি টাকার মালিক হবেন, কিন্তু টাকা দিবেন না, ট্যাক্স দিবেন না, তা তো হয় না। তাহলে এই কেনা বেচার ভিতরে কিভাবে সরকার কর আরোপ করবে আর কি? তা আপনি দোকানে যদি কিনেন ট্যাক্স ভ্যাট থাকে, রিসিট দিয়ে দেয়। তাহলে ই বাণিজ্য করছেন, 5,000 কোটি টাকার ই বাণিজ্য হচ্ছে বাংলাদেশে, সরকার ঠনঠনা, সরকার কোনো টাকা পাচ্ছে না, তাই না? তো এটা তো কেমন হলো? তাহলে কর আর টাকা প্রদানের পদ্ধতি যেটা বলেছেন, এই যে টাকা প্রদান কিভাবে করব, কোথায় করব, তাই না? কোথায় করব? তো এই জিনিসগুলো যখন চিন্তা করতে হয়, সেখানে সরকার বা ব্যবসাদার যারা, তখন একটা অবকাঠামো তৈরি করতে হয়। সেখানে আইন কানুন লাগে, সেখানে কিছু প্রযুক্তিগত নিরাপত্তা লাগে, স্ট্যান্ডার্ডাইজেশন বলে, মান নির্ধারণের বিষয় থাকে। যে এখন আপনারা দেখবেন যে দোকানে মাছ টাছ এগুলো সব আসে না, পরীক্ষকরা, পরিদর্শকরা এসে এই মাছ চলবে না, এই গরু চলবে না, এটা ঠিক আছে। সুতরাং মান নির্ণয়ের, সুতরাং সরকারকে মান নির্ণয়ের একটা অফিস, তারপরে দাম নির্ণয়ের একটা অফিস, তারপরে টাকা প্রদান করার একটা পদ্ধতি,
একটা ব্যবস্থা, এই সবই এখন এই জিনিসগুলোর সঙ্গে চলে আসছে কিন্তু। এমন এই জিনিসগুলো না করলে তাহলে কিন্তু আপনি এই বাণিজ্যটা একটা বিপদের ভিতরেই থেকে যাবে। সুতরাং আজকে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং এখন সরকার যেটা নজর দিচ্ছে যে একটা ই বাণিজ্য আইন করা যায় কিভাবে, কিভাবে একটা পণ্যের মান নির্ণয় করা যায় যাতে ক্রেতা না ঠকে, অথবা যিনি বিক্রেতা তিনি জিনিসটা পাঠিয়ে দিল টাকাটা দিল না, তাহলে এটা কিভাবে হয়, কিভাবে নিশ্চিত করা যায়। সুতরাং এই জিনিসগুলো এখন এখানে আপনারা শুনেছেন যে পণ্য তো এখন আমি কেনা বেচা আমেরিকায়ও করতে পারি, তা আমেরিকায় কিভাবে করব, সেখানে আমেরিকার আইন আছে, আমার আইন আছে, এইখানে সরকার মাঝখানে মধ্যস্থতা করে এটা সহজ করে দিতে হবে। যে তাহলে এইভাবে এখন মুশকিল হয়ে গেছে কি, আমরা একটু গরিব দেশ, তো তা আমরা ডলার আসলে খুশি হই খুব, যে ডলার আসতেছে, তাই না? কিন্তু আমরা ডলার পাঠাতে গেলে তখন একটু মন খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায় যে আমার ব্যাংকের থেকে টাকা চলে গেল। তা আমি এখন একটা বই কিনবো, আমি বই কিনতে গেলে দেখে যে নিয়ম আছে যে এত টাকা ডলারের বেশি কিনতেই পারবে না, তখন আমার মনটা খারাপ হয়ে গেল। আমি আর এই অনলাইনে বই কিনতে পারি না ইয়ের কাছ থেকে। তাহলে কবে বিদেশে যাব, কবে বিদেশের লোকরে বলবো বইটা আসবে। এখন এইখানে আমাদের এই অর্থনীতির দুর্বলতার কারণে আমরা কিন্তু এখান থেকে টাকা দেওয়ার ব্যাপারে একটু কার্পণ্য কৃপণতা দেখাচ্ছি, কিন্তু এই কৃপণতার ফলে আসল ব্যবসা যেটা, ব্যবসা প্রসারে কিন্তু ক্ষতি হচ্ছে। কিন্তু এইটার একটা বুদ্ধি বের করতে হবে যে না, আমার এখানে আমিও কিনবো, বিক্রিও করব আমরা। তা এখন আপনি জানেন যে 1.5 কোটি প্রবাসী আছে, তো 1.5 কোটি প্রবাসী ওখান থেকে অনলাইনে এই কালকে নববর্ষ ফুল কিনে তার বান্ধবীর কাছে পাঠিয়ে দিল, তো অসুবিধা নেই, টাকাটা ডলারে পেমেন্ট হলো না। এখন তো এটা সম্ভব, তাই না? এখানে না আসলেও ফুলটা কিন্তু আমার বাড়িতে চলে আসবে, বা আমার বোনের কাছে চলে যাবে ফুলটা। কিন্তু আমি যদি আমেরিকায় বোনের কাছে ফুলটা দিতে চাই, তাহলে একটা ফ্যাসাদে পড়ে গেলাম, তাই না? আমেরিকান মার্কেট থেকে কিনবো, কিন্তু টাকাটা আমি বাংলাদেশ থেকে দিব। এই জিনিসগুলো আপনারা যারা তরুণ আছেন, আমরা আছি, সবাই মিলে মাথা ঘামিয়ে এইগুলো সব নির্ধারণ করতে হবে। তবেই একটা নিরাপদ ই বাণিজ্য হবে। আর তথ্য প্রবাহ, এই যে সীমানা অতিক্রম করে যাচ্ছে তথ্য, এইখানে এটা কঠিন ব্যাপার। তথ্য প্রবাহে একটা ব্যবস্থাপনা দরকার। তথ্য কি, ব্যক্তিগত তথ্য আছে, সাধারণ তথ্য আছে, বাণিজ্য তথ্য আছে, রাষ্ট্রীয় তথ্য আছে, এরকম ভাগ আছে কিন্তু তথ্যের। শুনুন, ব্যক্তিগত তথ্য যদি আপনি নিয়ে এটা বিক্রি করে দেন আরেক জায়গায়, তাহলে তো মুশকিল। ব্যক্তিগত তথ্য নিয়ে আপনাকে বিপদে ফেলে দিল, এটা অসুবিধা না? সুতরাং তথ্য প্রবাহটা কিভাবে আপনি নিরাপত্তা দিবেন, সেই জন্যই আমরা বলি তথ্য শাসন একটা পদ্ধতি করতে হবে, তথ্য সুরক্ষার একটা আইন করতে হবে। এবং এই আইনটা করতে গেলে কোনটা ব্যক্তিগত তথ্য, কোনটা সাধারণ তথ্য, সেইটার আবার ক্লাসিফিকেশন ভাগ করতে হবে। অনেক ব্যক্তিগত তথ্য সাধারণ তথ্যে যায়, কোনো ক্ষতি নাই, কিন্তু কিছু ব্যক্তিগত তথ্য সাধারণ তথ্যে যাবে না। তাহলে এই বিষয়গুলো, এটার জন্যে আমাদের সরকারের ডেটা গভর্নেন্সের কাজ শুরু হয়েছে। তা আমি মনে করি যথেষ্ট না, যারা সরকারের বাইরে আছে তাদেরকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে। এবং এই তথ্য যতক্ষণ পর্যন্ত আপনি তথ্য প্রবাহের উপরে একটা ব্যবস্থাপনা না তৈরি করতে পারছেন, বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে না। আমি যে একটা বিনিয়োগ করব, বিশাল একটা কোম্পানি করব, সেখানে $10 বিলিয়ন ইনভেস্ট করব, তা আমি যে বুদ্ধিতে এই কাজগুলো করি, আমার তথ্য যদি চুরি হয়ে যায় তাহলে ব্যবসা করব কিভাবে? সুতরাং এখন বিদেশিরা বলতেছে তাড়াতাড়ি তথ্য প্রবাহের উপরে একটা আইন বাংলাদেশে করো, কিভাবে আমার তথ্য সুরক্ষা দিও তুমি। তো সব মিলিয়ে এটা এই 2-1 মিনিটের কথা না, অনেক কথা আছে। IGF এর তরফ থেকে আমরা তথ্য এবং তথ্য সুরক্ষার ব্যাপারে কিভাবে কাজ করব, অথবা ই-কমার্সের ব্যাপারে কিভাবে কাজ করব, আমরা চিন্তা করব। ভবিষ্যতে ধারাবাহিক বছরব্যাপী 22 সালে এই কাজগুলো করতে হবে। মনে রাখতে হবে, যেহেতু বাচ্চা জন্মে গেছে, এখন বাচ্চার নাম ঠিক করতে হবে, আকিকা দিতে হবে, সব কিছু করতে হবে, বুঝলেন না? বাপ মা ঠিক করতে হবে, অভিভাবকত্ব দিতে হবে, এর জন্যে আইন কানুন দরকার। ধন্যবাদ।
ধন্যবাদ স্যারকে তার চমৎকার দিক নির্দেশনা দেওয়ার জন্য। আমাদের আজকের এই অধিবেশনের এখানেই আমরা সমাপ্তি জানাচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করেছেন এবং আমাদেরকে এখানে উপস্থিত থেকে আমাদেরকে এই অধিবেশনটি সফল করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।